হ্যালো স্টুডেন্টস। তো দেখো, আজকে আমরা পড়তে চলেছি গাউসের উপপাদ্য এবং তার প্রমাণটা। ক্লিয়ার? এর আগের দিন আমরা তড়িৎ ফ্লাক্স, পরাবৈদ্যুতিক পদার্থ, ঘনকোণ এগুলো সম্পর্কে পড়েছি। যদি কেউ আগের ভিডিওটা না দেখে থাকো বা তড়িৎ ফ্লাক্স এবং ঘনকোণ সম্পর্কে কোনো আইডিয়া তোমাদের যদি না থেকে থাকে, তাহলে তোমরা সেটা নিয়ে নাও। ঘনকোণ, তড়িৎ ফ্লাক্স সম্পর্কে না পড়লে গাউসের উপপাদ্যটা বোঝা যাবে না। আচ্ছা, চলো তাহলে আমরা শুরু করি। দেখো, এখানে গাউসের উপপাদ্যের বিবৃতিটাও আমি লিখে রেখেছি। গাউসের উপপাদ্যের বিবৃতি হলো যে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, মানে যে কোনো একটা বদ্ধতল যদি থাকে এবং সেই বদ্ধতলের মধ্যে দিয়ে যেটা মোট তড়িৎ ফ্লাক্সটা বেরোচ্ছে, সেই মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাধানের 1/ε0 গুণ বা 1/ε গুণ। এখানে এপসাইলনটা কি? এখানে এপসাইলন হলো যে মাধ্যমের মধ্যে তড়িৎ আধানটাকে রেখেছি সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবার দেখো, এইটাকে তাহলে আমরা এখান থেকে আমরা কি বুঝতে পারি, এক এক করে আমরা প্রত্যেকটা কথায় আসি। যে অতিক্রান্ত ওই বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স। মোট তড়িৎ ফ্লাক্স মানে ধরে নাও যে এটা হচ্ছে আমাদের সেই একটা বদ্ধতল। ক্লিয়ার? তো এর মধ্যে ধরে নাও আমি একটা আধান রেখেছি এবং সেই আধানটাকে আমি নাম দিলাম যে কিউ আধান রেখেছি। তাহলে এই কিউ আধান থেকে তো বলরেখা নির্গত হবে, তাই না? এরমভাবে কিউ আধান থেকে চারিদিকে বলরেখা নির্গত হবে। তো এই যে মোট বলরেখার সংখ্যা যেগুলো এই তল দিয়ে বেরোচ্ছে, সেই মোট বলরেখার সংখ্যাকেই আমরা কি বলবো? মোট তড়িৎ ফ্লাক্স। এই তলের মধ্য দিয়ে যাওয়া মোট তড়িৎ ফ্লাক্স। এবং সেটা কিসের সমান বলছে? ওই তলের অভ্যন্তরে অবস্থিত, ওই তলের অভ্যন্তরে কত আধান অবস্থিত? কিউ আধান। তাহলে ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাধান হচ্ছে এখানে কিউ 1/ε গুণ। তাহলে এটাকে আমি যদি গাণিতিক আকারে লিখি তাহলে এটা হবে অনেকটা এরকম। দেখো, তড়িৎ ফ্লাক্স আমরা কি করে জানবো? এর আগের দিন আমরা এক্সপ্রেশনটা লিখেছিলাম এবং সেই এক্সপ্রেশনটা হলো ই ডট ডিএস। এইভাবে আমরা তড়িৎ ফ্লাক্সটাকে বের করতে পারি এবং ডট প্রোডাক্ট করলে লম্বভাবে অতিক্রান্ত বলরেখাটা আমরা পেয়ে যাই, তাই নয়? আচ্ছা, তাহলে ই ডট ডিএস এটা হয়ে গেল মোট তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে? এটা মোট তড়িৎ ফ্লাক্স নয় অবশ্য, এটা ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। যদি আমি মোট তড়িৎ ফ্লাক্স বের করতে চাই তাহলে এখানে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে এবং ইন্টিগ্রেশন কিসের উপর হবে? ওই সারফেসের উপরে হবে। মানে এই যে সারফেসটা আছে, এই যে বদ্ধতলটা আছে, এই বদ্ধতলের উপরে আমাকে সারফেস ইন্টিগ্রাল করতে হবে। ক্লোজড সারফেস ইন্টিগ্রাল বোঝাতে এই চিহ্নটা দিতে হয়। ক্লোজ সারফেস মানে বদ্ধতল। ঠিক আছে? তো ইন্টিগ্রেশন করছি, মোট কথা সিম্পলভাবে বুঝে নাও যে ইন্টিগ্রেশন করছি কিসের উপর? ইন্টিগ্রেশন করছি এই সারফেসের উপরে ইন্টিগ্রেশন করছি আমরা কিসের? তড়িৎ ফ্লাক্সের। ই ডট ডিএস ছিল ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। যদি আমি ইন্টিগ্রেট করে দিই তাহলে আমরা এই সারফেসের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সটা পেয়ে যাব। তাহলে এই মোট তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু হবে কিসের? তড়িতাধানের 1/ε0 গুণ। তাহলে তড়িতাধান কত আছে বদ্ধতলের মধ্যে? কিউ। তাহলে কিউ বাই এপসাইলন। এটা হচ্ছে গাউসের সূত্রের বা গাউসের উপপাদ্যের গাণিতিক রূপ, যে ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। সবসময় মনে রাখতে হবে এই কিউটা কিন্তু আবদ্ধ আধান, মানে এই যে তলটা রয়েছে এই তলটা দ্বারা আবদ্ধ আধান। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই যে তলটা আমরা এঁকেছি, এই তলটা নট নেসেসারি যে বাস্তব তল হবে। এটা বাস্তব তল নাও হতে পারে, এটা একটা কাল্পনিক তলও আমরা কল্পনা করে নিতে পারি। এই কাল্পনিক তলের মধ্যে দিয়ে যত মোট বলরেখা যাবে অর্থাৎ মোট তড়িৎ ফ্লাক্সটা, সেটা হবে ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। এটা গাউস বলছে। ক্লিয়ার? এবার এই যে আবদ্ধ তলটা, এটার একটা নামও আছে, এটার নাম হচ্ছে গাউসীয় তল। ঠিক আছে?
এই কাল্পনিক তলটাকে বলা হয় গাউসীয় তল। এটা কাল্পনিকও হতে পারে, বাস্তবও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গাউসীয় তলটা আমরা কাল্পনিক তল হিসেবেই ধরে নিই। ঠিক আছে, বিভিন্ন যখন আমরা প্রয়োগ করব তখন তোমরা দেখতে পাবে। আচ্ছা, তাহলে চলো, এটা তো গেল আমাদের বিবৃতি। আশা করি তোমরা বিবৃতিটা পুরোপুরি ঠিকভাবে বুঝতে পেরেছো। এবার আমরা চলো এর প্রমাণটা করে নিই, যে এই সূত্রটা এলো কিভাবে, তার প্রমাণটা আমরা করে নিই। তো প্রমাণ, এবার প্রমাণের জন্য যেটা আমাদের ইম্পর্ট্যান্ট চিত্র, সেই চিত্রটা আমরা এঁকে নিই। চলো, এরকমই চিত্র হবে। ধরে নাও এইরকম হচ্ছে আমাদের একটা তল, এটা ধরে নাও একটা তল। এই তলের উপরে আমি ছোট্ট একটা ডিএস অংশ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ডিএস ক্ষেত্রফল, কেটে নিলাম। এবং এইখানে কোনো একটা আধান আছে, কিউ আধান। ঠিক আছে, এই তলের যেটা যে ক্ষেত্রফলটা রয়েছে তার ক্ষেত্র ভেক্টরটা ধরে নাও রয়েছে এই রকমভাবে। ক্ষেত্রফল ভেক্টরের দিক এটা, মানে লম্ব, আউটওয়ার্ড নর্মাল আমরা বলেছি ক্ষেত্রফল ভেক্টরের দিক। তো এই তলটা উপরে লম্বভাবে এরকম আমি একটা ভেক্টর রাখলাম, এটাই হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর। এবং কিউ থেকে যে তড়িৎ বলরেখাগুলো বেরোচ্ছে সেটা ধরে নাও এইভাবে বেরোচ্ছে। ধরে নাও কিউ কিউ থেকে এরকমভাবে বলরেখাটা বেরোচ্ছে। এটা হচ্ছে ই এর দিক, আর এটা হচ্ছে তোমার ডিএস। এই যে ডিএস ক্ষেত্রফলটা ছিল, এটা হচ্ছে ডিএস ক্ষেত্রফলটা, এইটার দিক হচ্ছে এটা। এবং ডিএস ক্ষেত্রফলের দিক এবং ই এর দিকের মধ্যে যেটা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা। ধরছি অ্যাঙ্গেলটা থিটা। ক্লিয়ার? তাহলে ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যেটা তড়িৎ ফ্লাক্সটা বেরোচ্ছে সেটা হচ্ছে, আমি জানি ই ডট ডিএস, তাই তো? এটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স যেটা বেরোচ্ছে ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে। এবং এটাকে যদি আমি সারফেস ইন্টিগ্রাল করি, তাহলে এটা হয়ে যাবে আমাদের ই ডট ডিএস ইকুয়াল টু হয়ে যাবে আমাদের ই ডিএস কস থিটা। ঠিক আছে, ই ডিএস কস থিটা, এটার উপরে ইন্টিগ্রেট হয়ে যাবে, সারফেস ইন্টিগ্রাল। ক্লিয়ার? এবং যেহেতু এই যে বিন্দুটা, যে বিন্দুতে কিউ আধানটা আছে, এই কিউ আধানের সাপেক্ষেই তো আমি সারফেস ইন্টিগ্রালটা বের করছি, এবং এই সারফেসের ভেতরে কিউ আধানটা রয়েছে, তাই তো? তাহলে কিউ আধান যে বিন্দুতে আছে এটা একটা অভ্যন্তরীণ বিন্দু এই এস সারফেসের সাপেক্ষে। তাহলে এর উপরে যদি আমি সারফেস ইন্টিগ্রাল করে এই যে সলিড অ্যাঙ্গেলটা বের করার চেষ্টা করি, যেরকম সলিড অ্যাঙ্গেলটা এখানে কি হয় আমরা জানি, যে আগের ক্ষেত্রে আমরা দেখেছি সলিড অ্যাঙ্গেল হয়, আমি এইদিকে লিখছি যে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এটাকে যদি আমি সারফেস ইন্টিগ্রাল করি একটা বদ্ধ তলের উপরে, তাহলে এটার মান কত বেরোয় আমরা জানি, যে 4 পাই হয়ে যায় এটার মান। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে এটা হয়। ক্লিয়ার? এটা যেহেতু এই সারফেসের ভেতরের একটা বিন্দু, তাই এই ডিএস কস থিটা বাই আর স্কোয়ার এটাকে যদি আমি সারফেস ইন্টিগ্রাল করি তাহলে আমি কিন্তু পাবো 4 পাই। অভ্যন্তরীণ যে কোনো বিন্দুর জন্য সলিড অ্যাঙ্গেল আমরা পাই 4 পাই। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা মাথায় রাখবো। আচ্ছা, এবার আমাদের যেটা মোট ফ্লাক্স সেটা হচ্ছে ই ডট ডিএস, মানে ই ডিএস কস থিটা। এবার ই এর মানটা কত? ই এর মানটা আমরা এখানে বসাবো। এটা মোট ফ্লাক্স, এটাকে আমি ফাই দিয়ে লিখে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফাই, মোট ফ্লাক্স। ই এর মানটা কত? তো দেখো ই এর মানটা আমরা বের করব। দেখো, তাহলে ই ইকুয়াল টু হয়ে যাবে 1/4 পাই এপসাইলন। আর ধরে নাও কিউ আধানটা এই যে ইয়েটা রয়েছে, এই যে বিন্দুটা রয়েছে, এই বিন্দু থেকে কত দূরত্বে আছে? ধরে নাও আর দূরত্বে আছে। ঠিক আছে, তাহলে আর দূরত্বে থাকলে এই বিন্দুতে যেটা তড়িৎ ক্ষেত্র হবে কিউ এর জন্য, সেটা হবে 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার। এটা আমরা আগেই করেছি, 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ই এর মান কোন বিন্দুতে? এই বিন্দুতে কিউ আধানের জন্য। আচ্ছা চলো, এবার তাহলে আমরা এই যে ফর্মুলাটা আমরা লিখেছি এখানে ই এর মানটা পুট করি।
তাহলে আমাদের মোট ফ্লাক্স ফাই এটা হয়ে যাচ্ছে, মোট ফ্লাক্স ফাই এটা হয়ে যাচ্ছে সারফেস ইন্টিগ্রাল এস, ই এর মানটা হচ্ছে 1/4πε কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিএস কস থিটা। ক্লিয়ার সবার কাছে? এবার দেখো এখানে অর ফাই ইকুয়াল টু হয়ে যাবে, দেখো 1/4πε, এটা কনস্ট্যান্ট বাইরে বের করব, কিউটা কনস্ট্যান্ট বাইরে বের করব, তাহলে কিউ বাই 4πε এটা বাইরে বেরোবে, সারফেস ইন্টিগ্রাল বা ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ডিএস কস থিটা বাই আর স্কোয়ার এখানে থাকলো। তাহলে দেখো ইন্টিগ্রেশন ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, এটার মান কত হয়ে যাবে 4π, যেহেতু এটা আবদ্ধ তলের ভেতরের একটা বিন্দু এবং ভেতরের বিন্দুর জন্য সলিড অ্যাঙ্গেল হয় 4π, তাহলে এটার মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে আমাদের ফাই ইকুয়াল টু হয়ে যাবে কিউ বাই 4πε ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, এটা হচ্ছে 4π। ঠিক আছে, তাহলে 4π ক্যান্সেল আউট হলো, তাহলে কিউ বাই এপসাইলন প্রমাণিত। যে মোট ফ্লাক্সটা কত হলো, তাহলে এটা ফাইটা ছিল মোট ফ্লাক্স, তাহলে মোট ফ্লাক্স হয়ে গেল কিউ বাই এপসাইলন। তো এটা হলো গাউসের উপপাদ্যের প্রমাণ যে এই তলের মধ্যবর্তী বা অভ্যন্তরে অবস্থিত যে আধানটা কিউ আধান, সেটার জন্য যেটা মোট ফ্লাক্স, সেই মোট ফ্লাক্সটা হয়ে যাচ্ছে কিউ বাই এপসাইলন। তাহলে মোট ফ্লাক্স ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। এবার তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে স্যার এখানে কিউ আধান না থেকে অনেক কটা আধান থাকতে পারতো, Q1 Q2 Q3 Q4 এরমভাবে বিভিন্ন আধান থাকতে পারতো, তাহলে সেক্ষেত্রে কি হতো? তো সেই ক্ষেত্রটা আমরা দেখব। দেখো যদি কিউ আধান না থেকে অনেক কটা আধান থাকতো, তাহলে প্রত্যেকটা আধানের জন্যই এইখানে একটা তড়িৎ ক্ষেত্র হতো, এবং ধরে নাও আমি এরমভাবে ধরছি যে Q1 আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্রটা হতো সেটা হচ্ছে E1, Q2 আধানের জন্য যেটা তড়িৎ ক্ষেত্র হতো সেটা হচ্ছে E2, Q3 আধানের জন্য তড়িৎ ক্ষেত্র হতো E3, এরমভাবে Qn আধানের জন্য তড়িৎ ক্ষেত্র হতো En। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই প্রত্যেকটার জন্য ফ্লাক্স বের করব, মোট ফ্লাক্সটা, কারণ আমাদের মোট ফ্লাক্স এটাই চাই, তাই তো, মোট তড়িৎ ফ্লাক্সটাই চাই। তাহলে মোট তড়িৎ ফ্লাক্স দেখো কি হয়ে যাবে, সেটা হচ্ছে ফাই ইকুয়াল টু হয়ে যাবে E1, এখানে কেবলমাত্র কি হয়েছিল, এখানে কেবলমাত্র হয়েছিল E ডট ডিএস, তাই না, E ডট ডিএস, কিন্তু এখানে কি কি আছে, E1 আছে, E2 আছে, E3 আছে, E4 En আছে, ঠিক আছে, আপ টু En পর্যন্ত আছে। তাহলে এখানে আমি কি করব, E1 প্লাস E2 প্লাস ডট 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 আপ টু En অবধি আমি যোগ করব, এবং এই যোগফলটাকে আমি ডট করব কার সঙ্গে, ডিএস এর সঙ্গে। ঠিক আছে, তাহলে এটাকে আমি ডট করব ডিএস এর সঙ্গে, দিয়ে কি করব, ইন্টিগ্রেশন করব সারফেসের উপরে, গোটা সারফেসের উপরে, কারণ এই যে ডিএস এর সঙ্গে আমি ডট করছি এটা কেবলমাত্র ডিএস এর মধ্যে দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স বেরোচ্ছে, গোটা সারফেসের উপর দিয়ে আমার মোট তড়িৎ ফ্লাক্সটা চাই, সেই জন্য ইন্টিগ্রেশন করতে হবে গোটা সারফেসের উপরে। তাহলে E1 প্লাস E2 প্লাস ডট 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 En অবধি আমাদের যোগ করে ডট করে আমি মোট ফ্লাক্সটা বের করব। তাহলে এর জন্য একইভাবে দেখো, একইভাবে ফাইটা কি হয়ে যাবে, তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী E1টার জন্য হয়ে যাবে ধরে নাও Q1 বাই এপসাইলন, ঠিক তেমনি E2টার জন্য হয়ে যাবে Q2 বাই এপসাইলন, কারণ E1টা কার জন্য হয়েছে, Q1 এর জন্য হয়েছে, E2টা কার জন্য হয়েছে, Q2 এর জন্য হয়েছে। তো এরমভাবেই প্লাস ডট 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 Qn বাই এপসাইলন ইন্টু এখানে আচ্ছা এই মোট ফ্লাক্সটাই এটা হচ্ছিল কিউ বাই এপসাইলন এটাই হচ্ছিল, তো সেই অনুযায়ী আমি এটা লিখে দিয়েছি। তাহলে এইখানে তুমি এক কাজ করতে পারো যে এপসাইলনটাকে তুমি টোটালি বাইরে নিয়ে চলে আসো, দিয়ে Q1 প্লাস Q2 প্লাস ডট 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 Qn অবধি লিখে দাও। তাহলে এটা হচ্ছে মোট আধান যেটা এই আবদ্ধ তলের মধ্যে ছিল, অর্থাৎ Q1 Q2 Q3 আপ টু Qn পর্যন্ত যদি মোট আধান থাকে,
তাহলে সেটা হয়ে যাবে আবদ্ধ তলের মধ্যে যে মোট আধান ছিল, অর্থাৎ সেটাকে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল কিউ, যেটা হচ্ছে Q1 প্লাস Q2 প্লাস ডট ডট Qn এত দূর। তাহলে কিউ বাই এপসাইলন হয়ে যাবে, যেখানে যেখানে ক্যাপিটাল কিউ হচ্ছে Q1 প্লাস Q2 প্লাস ডট 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 Qn অবধি। ক্লিয়ার? এবার এখানে একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এখানে Q1 Q2 এইগুলোর যে যখন তুমি মানটা বসাবে, যদি ধনাত্মক আধান হয় তাহলে তার সামনে ধনাত্মক চিহ্ন দিতে হবে, যদি ঋণাত্মক আধান হয় তাহলে তার সামনে ঋণাত্মক চিহ্ন দিতে হবে। এটা কিন্তু মনে করে। ক্লিয়ার? মানে ঋণাত্মক আধান হলে তুমি যদি প্লাস দিয়ে দাও তাহলে কিন্তু আমাদের টোটাল ফ্লাক্সটা ভুল চলে আসবে। ওকে, তাহলে আশা করি বোঝা গেছে। যদি বেশি আধান থাকতো তাহলে কি হতো। আচ্ছা, এবার দেখো এই সূত্রেই আমি দেখাই যে তাহলে যদি এরকম হতো যে একটা আবদ্ধ তল রয়েছে ধরে নাও, এবং এই আবদ্ধ তলে একটা তড়িৎ দ্বিমেরু রয়েছে, তড়িৎ দ্বিমেরু, তো এটা ধরে নাও তড়িৎ দ্বিমেরু আছে, তাহলে তড়িৎ দ্বিমেরুতে একটা ধরে নাও মাইনাস কিউ আছে আর একটা প্লাস কিউ আছে, এবং দুটো তড়িৎ দ্বিমেরুটা টোটালি আবদ্ধ তলের ভেতরে রয়েছে। তাহলে এইখানে যে মোট ফ্লাক্সটা সেটা কি হবে? তাহলে এখানে মোট ফ্লাক্সটা হবে 1/এপসাইলন, দেখো মাইনাস কিউ প্লাস প্লাস কিউ। ঠিক আছে, তাহলে মাইনাস কিউ প্লাস কিউ কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে যদি এই মোট আধান 0 হয় আবদ্ধ তলের মধ্যে, তাহলে মোট ফ্লাক্সও কিন্তু 0 হয়। এটা কিন্তু গাউসের উপপাদ্য থেকে আমরা ইজিলি বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখো যদি কোনো আধান আবদ্ধ তলের বাইরে থাকে তাহলে তার জন্য ফ্লাক্স কিভাবে হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো ধরে নাও এটা আমাদের একটা আবদ্ধ তল, এবং এই আবদ্ধ তলের বাইরে কোনো একটা আধান, এইরকম জায়গায় কোনো একটা আধান কিউ রয়েছে। ক্লিয়ার? তাহলে এর জন্য তড়িৎ ফ্লাক্স কতটা হবে সেটা আমি ক্যালকুলেট করতে চাইছি। তাহলে এখানে আবার সেই কিউ আধান ধরে নাও এরমভাবে বলরেখা নির্গত হচ্ছে কিউ আধান থেকে। তাহলে এইখানে ধরে নাও একটা ছোট্ট আমি একটা ক্ষেত্রফল নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে আমি নাম দিচ্ছি যে DS1, এই ক্ষেত্রফলটার নাম দিচ্ছি DS1। এর মধ্যে দিয়ে বলরেখাগুলো ভেতরে প্রবেশ করছে, এবং ধরুন এইখানে কোনো একটা আমি ক্ষেত্রফল নিচ্ছি, এই ক্ষেত্রফল দিয়ে বলরেখাগুলো বাইরে নির্গত হয়ে যাচ্ছে, এইটার আমি নাম দিচ্ছি DS2। এই ক্ষেত্রফলটা DS1, এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বলরেখাগুলো ভেতরে প্রবেশ করছিল, এবং এটা হচ্ছে DS2, এর মধ্যে দিয়ে বলরেখাগুলো বাইরে চলে যাচ্ছে। তাহলে এইখানে যে বলরেখাগুলো ভেতরে প্রবেশ করছে, যেহেতু ভেতরে প্রবেশ করছে তাই এখানে তড়িৎ ফ্লাক্সটা হয়ে যাবে মাইনাস বা ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। আর এখানে যেহেতু বলরেখাগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে তাই এখানকার তড়িৎ ফ্লাক্সটাকে আমরা ধরবো ধনাত্মক তড়িৎ ফ্লাক্স। তাহলে প্রত্যেকটা তড়িৎ ফ্লাক্স এবার আমরা ক্যালকুলেট করে নিই। তাহলে দেখো ধরে নিই যে এই বিন্দু থেকে, অর্থাৎ কিউ যে বিন্দুতে রয়েছে সেখান থেকে DS1 এর দূরত্ব হচ্ছে R1, এবং DS2 এর দূরত্ব হচ্ছে ধরে নাও R2। ক্লিয়ার? তাহলে আমাদের যেটা মোট তড়িৎ ফ্লাক্সটা হবে ফাই, সেটা হবে এই দুটো ফ্লাক্সের যোগফল। এখানে একটা তড়িৎ ফ্লাক্স, এখানে একটা তড়িৎ ফ্লাক্স, দুটো ফ্লাক্সের যোগফল হয়ে যাবে। তাহলে যোগফল হলে আমি ধরলাম যে এইখানে আমাদের তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে E1 আর এখানে তড়িৎ ক্ষেত্র হচ্ছে E2। তাহলে E1 ডট DS1 প্লাস E2 ডট DS2 এরমভাবে হবে, তাই তো? এটাই হয়ে গেল মোট তড়িৎ ফ্লাক্সটা। তাহলে ধরে নাও DS1 এবং E1 এর মধ্যে কোণ ধরে নাও θ1, এবং DS2 এবং E2 এর মধ্যে কোণ হচ্ছে θ2। সব কিছু এখানে আঁকা সম্ভব হচ্ছে না, কারণ সব কিছু আঁকতে গেলে ছবিটা জটিল হয়ে যাবে এবং বোঝা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমি যেগুলো আঁকতে পারছি না সেগুলো মুখে বলে দিচ্ছি। ওকে, যে ধরে নাও এখান থেকে যে বলরেখাটা বেরোচ্ছে সেই বলরেখাটা DS1 এর সঙ্গে θ1 কোণ করছে, এবং সেই বলরেখাটা DS2 এর সঙ্গে θ2 কোণ করছে। তাহলে এখানে E1 ডট DS1 এটা হয়ে যাবে E1 DS1 cos θ1, যেহেতু θ1 কোণ করছিল, এবং এটা হয়ে যাবে E2
ds2 cos থিটা 2। ঠিক আছে, আর একটা জিনিস E1 ডট ds1, এই যে ফ্লাক্সটা এটা ভেতরে ঢুকছিল তাই এটা হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ। ক্লিয়ার? এবার E1 আর E2 এইগুলোর মান যদি আমি বসাই এক এক করে, তাহলে এটা হয়ে যাবে 1/4 পাই এপসাইলন, কোন আধানের জন্য হচ্ছে কিউ আধানের জন্য, তাহলে কিউ বাই r1 স্কোয়ার, এটা হচ্ছে E1 এর মানটা, মাইনাস আছে একটা ds1 cos থিটা 1 প্লাস E2 এর মান হচ্ছে 1/4 পাই এপসাইলন, আচ্ছা ds কিউ বাই r2 স্কোয়ার ds2 cos থিটা 2। ওকে, আচ্ছা এবার দেখো, যেহেতু এই ক্ষেত্রফলটা অর্থাৎ ds1টা এবং ds2টা একই বিন্দুতে, এরা মানে একই বিন্দুর সাপেক্ষে ds1 এবং ds2 নেওয়া হয়েছে, তাই এরা এই বিন্দুতে একই সলিড অ্যাঙ্গেল বা একই ঘনকোণ তৈরি করবে। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রফলটাও যে ঘনকোণ তৈরি করছে, অর্থাৎ ঘনকোণটা তো এইটা, তাই না? এইখানে যে থ্রি ডি স্ট্রাকচারটা হচ্ছে, এটা হচ্ছে ঘনকোণটা, তাহলে এই ক্ষেত্রফলটাও একই ঘনকোণ তৈরি করছে এবং এই ক্ষেত্রফলটাও একই ঘনকোণ তৈরি করছে। অর্থাৎ এখানে 1 বাই, যদি আমি মাইনাস দিই 1/4 পাই এপসাইলন, কিউটাকে আমি আলাদা রাখলাম, ds1 cos থিটা 1 বাই r1 স্কোয়ার প্লাস কিউ বাই 4 পাই এপসাইলন ds2 cos থিটা 2 বাই r2 স্কোয়ার। এই যে রাশিটা আর এই যে রাশিটা, এই দুটো ঘনকোণকে বোঝাচ্ছে, এবং যেহেতু ds1 আর ds2 একই বিন্দুতে ঘনকোণ সৃষ্টি করেছে, তাই এরা একই ঘনকোণ তৈরি করবে, অর্থাৎ এটাও যে ঘনকোণ তৈরি করবে এটাও একই ঘনকোণ তৈরি করবে। তাহলে এটা হয়ে যাবে মাইনাস কিউ বাই 4 পাই এপসা, ধরে নাও ওই ঘনকোণটাকে আমি ধরছি যে ডি ওমেগা এরমভাবে, প্লাস কিউ বাই 4 পাই এপসা, এটাকেও আমি ধরছি ডি ওমেগা। তাহলে এটা দেখো মাইনাস আর এটা প্লাস, একই কোয়ান্টিটি রয়েছে, একটা মাইনাসে রয়েছে একটা প্লাসে রয়েছে, সো এটা কেটে যাবে এবং আলটিমেটলি আমাদের 0 বেরোবে। ক্লিয়ার? তাহলে এই বদ্ধতলের বাইরের আধানের জন্য এই বদ্ধতলের মধ্যে যেটা তড়িৎ ফ্লাক্স হবে, মোট তড়িৎ ফ্লাক্স হবে, সেটা কত হবে? 0। ঠিক আছে, যদি বদ্ধতলের ভেতরে আধান থাকে তবেই তড়িৎ ফ্লাক্সের সম্ভাবনা থাকবে। ঠিক আছে, যদি বাইরে আধান থাকে সেই বাইরের আধানের জন্য কোনো তড়িৎ ফ্লাক্স হবে না। এটা পজিটিভ আধান হোক বা নেগেটিভ আধান হোক, সব কিছুর জন্যই একই। বদ্ধতলের বাইরে যদি কোনো আধান থাকে তার জন্য কোনো তড়িৎ ফ্লাক্স কাউন্ট হবে না, তার জন্য মোট তড়িৎ ফ্লাক্স কিন্তু 0 হবে। কিন্তু যদি বদ্ধতলের ভেতরে আধান থাকে এবং মোট আধান যদি 0 না হয়, যেরকম আমরা দেখলাম তড়িৎ দ্বিমেরুর জন্য মোট আধান 0 হয়ে যাচ্ছে, প্লাস কিউ আর মাইনাস কিউ কেটে যাচ্ছে, তাই মোট আধান যদি 0 না হয় এবং যদি ভেতরে আধান থাকে তবেই আমরা একটা তড়িৎ ফ্লাক্স পাবো। ক্লিয়ার? তাহলে এই দুটো আমাদের গাউসের উপপাদ্যের বিবৃতি ছিল এবং প্রমাণ ছিল। গাউসীয় তলের ভেতরে কোনো আধান থাকলে তার জন্য কীরকম তড়িৎ ফ্লাক্স হবে সেটা আমরা দেখলাম, যদি বাইরে আধান থাকে তার জন্য কীরকম তড়িৎ ফ্লাক্স হবে সেটা আমরা দেখলাম, যদি একের বেশি অর্থাৎ একাধিক আধান থাকে সেক্ষেত্রেও তড়িৎ ফ্লাক্স আমরা কীভাবে ক্যালকুলেট করতে হবে সেটাও বললাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা গাউসের উপপাদ্য থেকে কিছু প্রয়োগ আলোচনা করব যেগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। চলো, বাই।